কি শোনা যাচ্ছে? জি স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে না? জি স্যার। আচ্ছা, আমরা গতদিন এটা পড়েছিলাম, ওই যে সুইচিং মোড রেগুলেটরস। আজকে আমরা পার্ট করি, রেকর্ডটা তো করা হয়নি। ওকে, সো আজকে আমরা শুরু করব এই সুইচিং মোড রেগুলেটরস যে আছে, চারটা টাইপ আমরা পড়েছিলাম। প্রথমটা হচ্ছে বাক রেগুলেটরস। হ্যাঁ, বাক রেগুলেটর বিষয়টা হলো যে এটার বৈশিষ্ট্য হবে, যেটা নর্মাল যেটা আমাদের ছিল, যে আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ সাপ্লাইয়ের থেকে কম। খুব খুব যেটা নর্মাল ছিল সেটা হচ্ছে আমরা বাক রেগুলেটর হচ্ছে সেই ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। যে এই দেখো এখানে লেখা আছে যে আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ ইজ হোয়াট লেস দেন ইনপুট ভোল্টেজ। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। আচ্ছা, এই জন্য হেজ দ্য নেম বাক। এই বাক শব্দটা আসলে বিদেশি শব্দ, মানে বিদেশি না, ইংরেজি না, অন্য দেশের এই শব্দ। হয়তো বাক ইয়ের নামে হইতে পারে, কিন্তু যেহেতু হেন্স বলছে, এটা ব্যক্তির নাম না। হেন্স মানে ইনপুট ভোল্টেজ কম, সেই জন্য এর নাম বলছে বাক। তার মানে এটা মানুষের নাম না, এটা এই সিস্টেমের নাম আর কি। পলিসির নাম হিসেবে এটা ইংরেজি শব্দ না, অন্য শব্দ। যে দেশের থেকে এটা উৎপত্তি হয়েছিল সেই দেশের শব্দ, আই থিঙ্ক। তোমরা কি জানো নাকি বিইউসি কে বাক মানে কি? ইংরেজিতে কোনো অর্থ আছে, জানা আছে? যাই হোক, এখন এখানে একটা ফিগার নিচে আমরা দেখতে পাবো যে এখানে একটা বিজেটি, পাওয়ার বিজেটি, কারণ এগুলো সুইচিং করতে গেলে পাওয়ার হাই লাগে। এই জন্য পাওয়ার ডিভাইস যেটাই বললি না কেন, এই জন্য বিজেটি তোমরা নর্মাল ল্যাবে যেগুলো করো সেই বিজেটিতে হবে না, এটা পাওয়ার বিজেটি স্পেশাল, সেটা দিয়ে আমাদের সুইচিং অপারেশন করতে হবে। এখানে ফিগারটা আমরা যাবো একটু পরেই। এই পাওয়ার বিজেটি দিয়ে এটা অপারেট করছে। ওখানে একটা ট্রানজিস্টর পাবো আমরা Q1, যেটা পাওয়ার বিজেটি, এটাই কন্ট্রোল সুইচ হিসেবে কাজ করবে। আর ডায়োড একটা ডিএম থাকবে, এটা হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড, ইজ আনকন্ট্রোলড সুইচ। ফিগারে যাই। আচ্ছা, এখন আমরা স্যার জুমটা, ফিগারটা স্যার পিডিএফ এর জুমটা কি একটু কমাই দিবেন? বেশি হয়ে গেছে। হ্যাঁ মানে স্যার পুরা ইয়ে যে ইন্টারফেসটা আসতেছে না পেজে। তাই? আচ্ছা, ঠিক আছে, আমি কমাই দিচ্ছি। এবার হয়েছে? হ্যাঁ এবার ঠিক আছে স্যার। ওকে, তাহলে এটা একটু খেয়াল করে দেখো। এটা যদি একটা সার্কিট ডায়াগ্রাম হয়, সার্কিট ডায়াগ্রামটা কমপ্লিট নাই। এই কমপ্লিট নাই ইন এ সেন্সে যে কন্ট্রোলার, যেটা সুইচ কন্ট্রোল, ওই যে এর আগে আমরা যে দেখলাম না, ওই যে সুইচিং রেগুলেটরস এর যে ওই যে পিডব্লিউএম জেনারেশন, মনে আছে? পিডব্লিউএম গত ক্লাসে যে পড়লাম না, পালস উইথ মডুলেশন। হ্যাঁ স্যার। সেখানে কি ছিল? আউটপুট থেকে একটা ফিডব্যাক ছিল না? জি স্যার। আউটপুট থেকে একটা ফিডব্যাক ছিল, তুমি কন্ট্রোল যদি করতে চাও। তো
তো ওই কন্ট্রোলারটা ডিটেলস এখানে সার্কিটটা দেখানো হয় নাই। ওই ধরনের একটা কন্ট্রোলার ইউনিট থাকবে এবং আউটপুট থেকে ফিড থাকবে। আউটপুট ভোল্টেজ ফিড করতে হবে এই জন্য যে এই লোডের যে ভোল্টেজটা সেটা যেন আমাদের কত আছে সেটা যেন সে বুঝতে পারে কন্ট্রোলার, তারপর তোমার চাহিদা মোতাবেক সে বাড়াবে বা কমাবে পালস উইড মডুলেশনের মাধ্যমে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন সার্কিট এলিমেন্টসে তাহলে এটা হচ্ছে যে সিরিজ সুইচ, এটা তার মানে এই জন্য অ্যাভারেজ ভোল্টেজ লেস দেন দ্য সাপ্লাই ভোল্টেজ, আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ। আর এখানে একটা ইন্ডাক্টর ইউজ করা হয়েছে, তারপরে একটা লোড ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে? তো এটা হলো তার বেসিক সার্কিট ডায়াগ্রাম। আর এই যে ক্যাপাসিটর একটা লোডের অ্যাক্রোসে আছে, এটার কাজ কি? স্যার ফিল্টার হিসেবে কাজ করে। রাইট, রিপল কমানোর জন্য হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো এদিক দিয়ে পাস করার চেষ্টা করবে সে। সি এর ভ্যালু যত বড় হবে রিপল ফ্যাক্টর তত কমে যাবে, মোর ডিসি স্ট্রেট লাইনের কাছাকাছি আসবে। এই জন্য এখানে ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। আর এই ডিএমটা কি? ফ্রি হুইলিং ডায়োড। ফ্রি হুইলিং ডায়োড। এটার মাধ্যমে এটার লাভ কি? ফ্রি হুইলিং ওই যে ডায়োডের লাভ কি? ইন্ডাক্টরে আপনার ভোল্টেজ জমা থাকে, তো ওটার জন্য সুইচটা নষ্ট না করে ওর জন্য। দুইটা লাভ, একটা বললা, আর একটা লাভ কি? যে আমার পাওয়ারটা ইউটিলাইজ হলো, ইন্ডাক্টর যে পাওয়ারটা যতটুকুই হোক সেটা আমাদের কাজে লাগলো লোডে, নাকি? জি স্যার, আর ক্যাপাসিটর থেকে যেন ব্যাক করে আবার। না, ক্যাপাসিটর বাদ দাও, ক্যাপাসিটর আমি না লাগাইতে পারি। বেসিক প্রিন্সিপাল তো এর আগে পড়েছি, তখন তো ক্যাপাসিটর ছিল না, ক্যাপাসিটর ছিল না বেসিক প্রিন্সিপালে, ক্যাপাসিটর পরে আমরা অ্যাড করেছি। তাহলে ক্যাপাসিটর ছাড়াই কি হবে, যে ফ্লাক্সটা ইন্ডাক্টরে, এই ইন্ডাক্টর হোক বা লোডের মধ্যে যদি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থাকে সেখানে যে যতটুকু জমা থাকবে ফ্লাক্সটা, হ্যাঁ, সে ভোল্টেজটা কাজে লাগাবে এটা বললো না, বললো যে ওই ফ্লাক্সের যে এনার্জিটা সেই এনার্জিটা আবার আমাদের কাজে লাগবে লোডে। আর একটা হচ্ছে যে ওই যে স্পার্ক করে সুইচটা নষ্ট, এই ডিএম যদি না থাকে যে সুইচ যে অফ করবো সাথে সাথে একটা ভেরি হাই ভোল্টেজ ওই সুইচকে কিউ1 এর মধ্যে স্পার্ক করে এটা নষ্ট করে দিতে পারে, তাই না? এই তো, এই হলো আমাদের বেসিক স্ট্রাকচার। এরপরে তাহলে আমরা টেক্সটে যাই, কি বলছে ওরা। আচ্ছা, আমরা এখন যদি ইয়েতে যাই, ইকুয়েশন গুলোতে যাই, তাহলে প্রথমে আমরা সার্কিটে একটা ইন্ডাক্টর আছে, সেই ইন্ডাক্টরের একটা ভোল্টেজ হবে এলডিআইটি, এটা আমরা জানি। এখন আগের মতো আমরা যদি চিন্তা করি যে ওই যে রাইজটা ইন্ডাক্টরটার ভ্যালু বড় হলে রাইজটা একটু লিনিয়ার হয় বলেছিলাম না? অবশ্যই এটা এক্সপোনেনশিয়াল, কিন্তু আমাদের যে ছোট একটা জায়গার মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে এটা অনেকটা লিনিয়ার হয়, আর এল এর ভ্যালু বড় হলে অটোমেটিক্যালি অনেকখানি লিনিয়ার হয়ে যায়। তাহলে লিনিয়ার যদি হয়
যে assuming the inductor current rises linearly from I1 to I2 in time t1, I1 কি এবং I2 কি এটা নতুন করে বলার দরকার নাই, আমরা আগে এটা দেখে আসি। I1 হচ্ছে, বলতো I1 কি আর I2 কি, বলো দেখি একজন। স্যার T1 টাইমে আসার আগে যে কারেন্টটা থাকে সেটা I1, আর স্যার T2 টাইমে যাওয়ার মুহূর্তে স্যার I2 কারেন্টটা থাকে। তাহলে I1 বলতে পারো মোড 1 এর স্টার্টিং কারেন্ট, মোড 1 এর এন্ডিং কারেন্ট নাকি, জি স্যার। এভাবে আমরা বলতে পারি, তাই না? অথবা রাইজিং ফেজের স্টার্টিং কারেন্ট, রাইজিং ফেজের এন্ড কারেন্ট। জি স্যার। ঠিকই বলেছো তুমি। ওকে, তো অ্যাসুমিং দ্যাট দ্য ইন্ডাক্টর লিনিয়ারলি, তাহলে আমাদের যে ইন্ডাক্টরের যে অ্যাক্রসের ভোল্টেজটা সেটা এলডিআইডিটি, এলডিআইডিটি না, এই কার্শফস ভোল্টেজ ল থেকে আমরা কি পাচ্ছি, ইএল ইকুয়ালস টু, এখানে তো মোট তিনটা এলিমেন্ট, একটা হচ্ছে আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ, একটা সাপ্লাই ভোল্টেজ, আর একটা হচ্ছে এই যে ইন্ডাক্টর ভোল্টেজ, তাই না? তাহলে ইন্ডাক্টরের ভোল্টেজ হবে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ থেকে ওই লোড ভোল্টেজ বাদ দিতে হবে, দিলে পাবো বাকিটা ইন্ডাক্টর ভোল্টেজ। এখন ইন্ডাক্টর ভোল্টেজ হচ্ছে এলডিআইডিটি, তাহলে ডিআইডিটি ইকুয়ালস যদি লিনিয়ার হয় তাহলে ডিআইডিটি ইকুয়ালস আমরা বলতে পারি না যে T1 টাইমে স্টার্ট I2 শেষ কারেন্ট মাইনাস প্রথম কারেন্ট ডিভাইডেড বাই সময়, নাকি? আচ্ছা, এটাই হচ্ছে ডিআইডিটি, এলডিআইডিটি এটা। তাহলে আমরা বললাম এটাকে এটা এটা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হলো একটা কারেন্টের একটা ভ্যালু, এখান থেকে আমরা T1 এর ভ্যালু বের করতে পারবো ডেল্টা আই এল ডিভাইড বাই এটা। তাহলে এই T1 আমরা বের করে ফেললাম আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ থেকে, ভোল্টেজকে ভ্যালুটা কাজে লাগিয়ে সাপ্লাই ভোল্টেজটা আমাদের জানা, এল এর ভ্যালু জানা, ডেল্টা আই আমাদের মেজার্ড ভ্যালু, সেখান থেকে T1 আমরা বের করতে পারি। আচ্ছা, এখন যখন ফলিং এজ তখন আমাদের মোড টুতে আমার সার্কিটের এলিমেন্ট কি থাকবে বলো দেখি। কার্শফস ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করি মোড টুতে, তাহলে কি কি ভোল্টেজ এলিমেন্ট থাকবে মোড টুতে? সুইচ অফ, ওই যে বিজেসিটা অফ, কি কি ভোল্টেজ এলিমেন্ট থাকবে স্যার ইন্ডাক্টর, ক্যাপাসিটর। ক্যাপাসিটর কেন দাও? ক্যাপাসিটর তো আমার স্যার লোড, লোডের অ্যাক্রসের ভোল্টেজ, সুতরাং ক্যাপাসিটরের ভোল্টেজ ভুলে যাও। লোড ভিএ বললে ক্যাপাসিটর ভোল্টেজ অলওয়েজ ভিএ, লোড ভোল্টেজ মানে ক্যাপাসিটর ভোল্টেজ, প্যারালাল যেহেতু। বলো এখন, একটা হচ্ছে লোড ভোল্টেজ আর একটা স্যার ইন্ডাক্টর ভোল্টেজ। ইন্ডাক্টর ভোল্টেজ। কারণ আমাদের মোড টুতে যখন T2 টাইমের যে কথা বলছি সেই ছবিটা দেখো, এই যে মোড টুতে কি থাকবে, এই সুইচটা যখন অফ হয়ে যাবে, তখন এই ফ্রি হুইলিং ডায়োডের মাধ্যমে আমার ক্লকওয়াইজ কারেন্ট চলবে, তাই না? জি স্যার। তো সেটাই বোঝানো হয়েছে। আর এখানে যে ডায়াগ্রাম, এখানে বুঝতে পারো সুইচ অন অফ করা হচ্ছে, এটা ওই ওটারই মডেল, ফ্রি হুইলিং ডায়োডের মডেল এটা। এই জায়গায় ফ্রি হুইলিং ডায়োড দিলে শর্ট হয়ে যায় না, সেই শর্টটা এই দেখায় দেওয়া হচ্ছে যে এই সুইচটা এখানে লাগলে আমার এই লুপ, মোড টু হচ্ছে এই লুপে ভোল্টেজ এলিমেন্ট থাকবে। ফ্রি হুইলিং ডায়োডকে আদর্শ ডায়োড ধরলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। সো এই ভোল্টেজ আর এই ভিএ যেটা এই যে লোড ভোল্টেজ, এইটাই আমাদের অ্যাকচুয়াল দুটো এলিমেন্ট থাকবে। তখন আমাদের এই ভোল্টেজ সমান
এই ভোল্টেজ। আর একটু আগে যেটা বললাম ওই যে I1, এটা হচ্ছে I2, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট, যে ডটেড লাইনটা দেখানো হয়েছে অ্যাভারেজ কারেন্ট, এটা মোটামুটি মাঝামাঝি দিয়ে গেছে লিনিয়ার। ওই যে এখান দিয়ে যে যাচ্ছে সেগুলো অ্যাভারেজ ভ্যালু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে একটা কারেন্ট দেখানো হচ্ছে সাপ্লাই কারেন্ট। এটা হচ্ছে সাপ্লাই কারেন্ট। এই কারেন্টটা খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, লোডের যে কারেন্ট IL সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াস। আচ্ছা, এই কন্টিনিউয়াসটা আবার ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে যদি আমাদের এটা আবার দ্রুত এখানে ফল করে এই ক্যাপিটালটির আগে। তো ডিসকন্টিনিউয়াস কখন হয় বলো তো? আমরা এর আগে তো পড়ে আসছি, ডিসকন্টিনিউয়াস কখন হয় বলো দেখি। এটা জিরো লাইনকে টাচ করবে কখন, কোন 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 কি কারণে করতে পারে, বা কি কি কারণে করতে পারে? এগুলো তো বলতে হবে, এগুলো তো আমি পড়ালাম তোমাদেরকে গত ক্লাসে। টাইম কনস্ট্যান্ট কম হলে মানে আর এর ভ্যালু যদি কম হয় অথবা সি এর ভ্যালু কম হয়। টাইম কনস্ট্যান্ট কম হলে এই এই সি তো বাবা টাইম কনস্ট্যান্টের মধ্যে আসতেছে না। এই সি বারে, এই সিটা তুমি বারে বারে ভুলে যাও, আমরা সবসময় জেনারেল লোড নিয়ে কথা বলি, আর এর সাথে এল থাকবে সেটা নিয়ে, এই সি একদমই ভুলে যাবে এই অ্যানালাইসিস গুলোতে। হুম, হুম। আমরা আগে তো সি ছিল না, তখন আমরা যে ডিসকন্টিনিউটির যে শর্তগুলো কি পড়েছিলাম, কমন সেন্স কি বলে বলো দেখি? ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সির একটা রিলেশন ছিল, রাইট। চপিং ফ্রিকোয়েন্সি, সুইচ অন অফ ফ্রিকোয়েন্সি, সে ফ্রিকোয়েন্সিটাতে ব্যাখ্যা করো, ফ্রিকোয়েন্সি কি হলে কি হয় বলো? স্যার ফ্রিকোয়েন্সিটা কমে গেলে ফ্রিকোয়েন্সি কমে গেলে এটা জিরো লাইন টাচ করবে কেন? স্যার টি এর মানটা বড় হয়ে যাবে। টি এর মান বড় হয়ে যাবে। স্যার ফলের জন্য স্যার অনেকটা সময় পাবে, এ কারণে স্যার 0%। ফলের জন্য অনেকটা সময় পাবে, রাইট। এটা একটা কাজ, হ্যাঁ ঠিক, এটা আমি বলেছিলাম। আর আর স্যার এল এর মানটা বেড়ে গেলে স্যার। এল এর মান বেড়ে গেলে তো টাইম কনস্ট্যান্ট হাই হয়ে যাচ্ছে। তো টাইম কনস্ট্যান্ট উল্টা, সঠিক বললে না ভুল বললে বলো তো? তুমি ঠিক ভুল বললে, উল্টাটা বললে। এল এর মানটা কমে গেলে টাইম কনস্ট্যান্ট বেড়ে গেলে না, টাইম কনস্ট্যান্ট কমে গেলে কি হয়? দ্রুত রাইজ দ্রুত ফল কি করে? টাইম কনস্ট্যান্ট কমলে না টাইম কনস্ট্যান্ট বাড়লে? এগুলো স্যার তোমাদের কমলে স্যার। বেসিক, এগুলো বেসিক জিনিস। একটা RL সার্কিটে টাইম কনস্ট্যান্ট যদি কম হয় তাহলে সে স্যাচুরেশনে আগে পৌঁছে দ্রুত না লেটে পৌঁছে? ভোল্টেজ পরিবর্তন তাড়াতাড়ি হয় না ধীরে হয় টাইম কনস্ট্যান্ট যদি বেশি হয়? তাহলে কি কথা বলো না কেন? টাইম কনস্ট্যান্ট বাড়লে ভোল্টেজ পরিবর্তনটা, ভোল্টেজ পরিবর্তনের যে হার, টাইম রেট, সেটা দ্রুত হয় না আস্তে হয়? স্যার আসতে হয় স্যার। আস্তে হয়। তাহলে আস্তে হলেই তো আমার জিরো লাইনকে টাচ করতে সময় লাগবে নাকি? আমার যদি এই স্লোপটা, এই ধরো এই যে এটা ডিকে ফেজ, এই ডিকে ফেজের স্লোপ যত কম হবে, অর্থাৎ আস্তে নামবে, তত তো আমার এটাকে টাচ করার সম্ভাবনা থাকবে না, তাই না? তাহলে আস্তে যদি নামতে চাই তাহলে এল এর ভ্যালু বেশি হবে না কম হবে?
বলো। স্যার কম হবে। আবারও ভুল করতেছে রে। এল এর ভ্যালু কম হবে কেন? টাইম কনস্ট্যান্ট বেশি লাগবে না এখানে? স্যার এল এর ভ্যালু বড় হবে, এল টাইম এর ভ্যালু বড় কনস্ট্যান্ট হবে। আর বাই এল হয়। এল বাই আর, টাউ এর এল ভ্যালু বাই হচ্ছে আর এল বাই আর এল বাই আর। আচ্ছা শোনো, তোমরা পড়ালেখা করো, আমি কিন্তু টাইম কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে কিন্তু আমি এই উত্তরটা আমি যদি দিতাম, তাহলে এই এল এর ভ্যালু এল বাই সরি টাউ এর ভ্যালু এল বাই আর এইভাবে ভেবে তারপরে কি আমি বলতাম না। আমি কিভাবে বলতাম জানো? ইন্ডাক্টরের যে ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্স কি বলো দেখি? শুধু এই পড়ার জন্যই পড়া, সবকিছু ইকুয়েশনের মধ্যে রাখা, ডিভাইসটাকে চিনবো না, ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝবো না, তাহলে হবে না, লেখাপড়া শিখবা না। আমি চোখ বন্ধ করে বলে দেবো ইন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্স কি বলতো? ইন্ডাকট্যান্স কি কি বলে? কারেন্ট পরিবর্তনকে বাধা দেয়। ইন্ডাকট্যান্স কি করে? কারেন্টের চেঞ্জ কে অপোজ করে। চেঞ্জকে অপোজ করে। তাহলে আমার যদি হাই এল হয়, তাহলে তার সে চেঞ্জকে অপোজ করবে না? হ্যাঁ, তাহলে অপোজ বেশি করবে। অপোজ বেশি করে মানে কি? সে স্লোলি ফল করবে না? হ্যাঁ, স্লোলি ফল করবে, স্লোলি ফল এইভাবে, কাট হ্যাঁ করতে পারবে। এইভাবে বুঝতে হবে, পড়ালেখা করতে হবে এইভাবে। খালি ওই অঙ্কের মধ্যে ইকুয়েশন দিয়ে তাহলে হবে না। তাহলে তুমি ভালো ডিজাইন করতে পারবে না। একজন ডিজাইনার যদি দেখে যে কোন একটা জায়গায় তার স্লো ফল করতে হবে, সে যখন দেখবে তাহলে ইন্ডাক্টরের ভ্যালু হাই লাগবে। ওই সমস্ত ইকুয়েশন না জানলেও চলে, তাই না? ইকুয়েশন না জানলেও চলে, তাই না? এই কথাটার উত্তর দেওয়ার জন্য চলে না? হ্যাঁ স্যার। তো সুতরাং লেখাপড়া এইভাবে করতে হবে, বুঝে। ইলেকট্রনিক্স খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট যদি তুমি বোঝো। সার্কিটের এলিমেন্ট, সার্কিটের বিহেভিয়ার, সার্কিট প্রেডিকশন, অনেক কিছুই তোমায় করতে হয় একজন সার্কিট ডিজাইনারকে। তো এই প্রেডিকশন গুলা সে তখনই করতে পারে যখন তার এই ডিভাইস যেগুলো যেগুলো কম্পোনেন্ট ইউজ করছে, সে তাদের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে তার ভালো জ্ঞান থাকে, তাদের বিহেভিয়ার সম্পর্কে। শুধু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করে এই রেজাল্ট পেলাম, স্মাইস দিয়ে সিমুলেশন করলাম, তা নো, হবে না। তাতে তুমি ভালো ডিজাইন, নতুন একটা ডিজাইন নিজের থেকে করতে পারবো না। যাই হোক, এখন তো বুঝতে পেরেছো না? আচ্ছা, আমি যেখানে ছিলাম সেটা হলো যে এই সাপ্লাই কারেন্ট ভিএস, সেই সাপ্লাই কারেন্টটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে, সরি আইএস, এটা কিন্তু অলওয়েজ নাই দেখাচ্ছে। একটা অংশ অলওয়েজ জিরো দেখাচ্ছে। কেন? সাপ্লাই কারেন্ট বলো। ওই সময় তো স্যার অফ থাকতেছে স্যার সুইচ। হ্যাঁ, এই তো সোজা উত্তর। সুইচটা যখন টুতে আসতেছে তখন সাপ্লাই পুরা ওপেন সার্কিট, কোনো কানেকশন, এর কারেন্ট এখান থেকে কারেন্ট বের হওয়ার কোনো সুযোগই নাই। সেই জন্য অফ টাইমে সুইচ যখন অফ, এই যে এই টাইমটা সাপ্লাই কারেন্ট মাস্ট বি জিরো। এদিকে যা ঘটে ঘটুক, এদিকে যা ইচ্ছা তাই ঘটুক, এটা কোনো কারেন্ট সাপ্লাই দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এখানে কারেন্ট অবশ্যই শূন্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সেটা হলো যে সাপ্লাইয়ের যে ম্যাক্সিমাম ভ্যালু কারেন্টের, সেটা কিন্তু কার সমান হবে? ম্যাক্সিমাম ভ্যালু কার সমান হবে? I2-র, যে এই I2-র সমান হবে। কারণ তখন তো সিরিজে, ইনফ্যাক্ট যখন আমার কানেকশনটা এখানে আসবে তখন কিন্তু এই লোড কারেন্ট আর সাপ্লাই কারেন্ট সেম,
সেজন্য দেখো এই কারেন্ট আর এই কারেন্ট একদম প্যারালাল সেম দেখাচ্ছে, কারণ সাপ্লাই আর লোড পুরো সিরিজে। সুতরাং লোড কারেন্ট মানেই তখন সাপ্লাই কারেন্ট। মানে লোড কারেন্ট বলতে, সরি লোড বলতেছি, লোড বলাটা ঠিক হবে না। এখানে লোড যদি আমি এটাকে বলি তাইলে আবার আইএল বলতে হবে, আইএল বলাটাই ভালো, কারণ এখানে আবার একটা ঝামেলা আছে, ক্যাপাসিটর আবার তার সাথে প্যারালালে আছে। ক্যাপাসিটর আবার নিজের থেকে কিছু ডিসচার্জ করে ফেলতে পারে যদি এই ভোল্টেজটা ফল করে ক্যাপাসিটরের ভোল্টেজের থেকে, এর জন্য রিপলটা কম হয়। সুতরাং ওটা আইএল বলাটাই ভালো ক্যাপাসিটর ইউজ করলে। আইএল ভ্যালু আর কি বলবো ওটাকে, আইএস ভ্যালু সেম যখন সুইচটা অন। ঠিক আছে, এখন এটা মোটামুটি তো এটা আমরা জেনেই গেলাম। এটা হচ্ছে মোড 2 তে দেখানো হয়েছে। এটা আবার এই গ্রাফটা দেখো, এখানে আরেকটা গ্রাফ আছে, এটাতে আইএস এর গ্রাফ। এবার আইসি মানে কি, ক্যাপাসিটর কারেন্ট। এই যে ক্যাপাসিটর কারেন্ট, এটা মোড 1 এ কি হবে বলতো? স্যার I2 মাইনাস আচ্ছা, ক্যাপাসিটর কারেন্ট হচ্ছে, আমরা যদি এই নোডে আমরা যদি নট কি বলে এটাকে, কারশফস কারেন্ট ল, কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারি যে আইএল ইকুয়ালস টু আইসি প্লাস IA আইএ বা আই নট, লোড কারেন্ট, এখানে আউটপুট কারেন্ট না। আইএ হচ্ছে একটা ধরো, এনিওয়ে এখানে স্মল লেটার ইউজ করে পরে আবার আইএ দিয়ে এখানে অ্যাভারেজ কারেন্টটা বোঝানো হয়েছে হয়তো আইএ। এনিওয়ে, তাহলে আমরা বলতে পারি যে আইএল ইকুয়ালস টু আইসি প্লাস আইএ। তাহলে আইসি ইকুয়ালস টু আইএল মাইনাস আইএ, আইসি ইকুয়ালস টু আইএল মাইনাস আইএ। তাহলে আইএল থেকে যদি আমরা আইএ বাদ দিই, আমরা আগে যে এই যে আইএল এর যে বিষয়টা, এখান থেকে যদি আমরা এই যে আইএ কই গেল, অ্যাভারেজ কারেন্ট দেখানো হয়েছিল, ও না, আইএর কোনো গ্রাফ ছিল না। আইএ মানে আমাদের এই কারেন্টটা। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, তাহলে এই কারেন্টটা আমাদের এই দুটোর বিয়োগফল, এই দুটোর বিয়োগফল হলে এই কার্ভটা ডাউন হয়ে যাবে। এই যে আইএল থেকে যদি আমি আইএ বাদ দিই, অ্যাভারেজ কারেন্টটা ধরো, ওটা আমি ধরে নেই এটা যদি ডিসির কাছাকাছি হয়, এই যে এটা যদি ডিসি ভ্যালু হয়, এই খেয়াল করে দেখো, এই যে ডটেড লাইনটা ভালো করে খেয়াল করে দেখো, এই ডটেড লাইনটা যদি আমাদের অ্যাভারেজ ভ্যালু হয়, তাহলে এই এই যে গ্রাফটা আইএল, এটাকে আমরা যদি এই ডটেড লাইন, এই যে হাইটটা ভালো করে খেয়াল করে দেখো, এই হাইট পর্যন্ত বিয়োগ করা মানে কি, এই ভ্যালুকে এতখানি নিচে নামায় দিতে হবে, ঠিক না? এই যে ট্রায়াঙ্গুলার যে ওয়েভটা, সেই ওয়েভের যে ভ্যালুটা বর্তমান আছে, সেই ভ্যালুকে যদি এই যে ডটেড লাইন পর্যন্ত যে হাইটটা, এই হাইটটা যদি আমরা ডাউন করে দিই, তাহলে কি হবে, এই পয়েন্টটা মাইনাসে চলে আসবে আর এই পয়েন্টটা প্লাসে থাকবে, এরকম লেভেলে, তাই না? আমার কথাটা বুঝতে পেরেছো? এই যে এখানে যে ট্রায়াঙ্গুলার ওয়েভটা আছে, এই ট্রায়াঙ্গুলার ওয়েভকে যদি এই ডটেড লাইন পরিমাণ হাইটে যদি বিয়োগ করবো নাকি, নেমে যাবে অতখানি হাইট, তাহলে কি এই এখানে যে লোয়েস্ট ভ্যালুটা, সেটা কি জিরো লাইনে থাকবে নাকি নিচে চলে আসবে? নিচে চলে আসবে। নিচে চলে আসবে। আর এই পিকটাও
জিরো লাইনের কাছে চলে আসবে এতখানি নিচে আসলে, তাই না? এই পিকটা I2, জি স্যার। এইটাই এখানে দেখানো হয়েছে। এখন দেখো এই গ্রাফটা, এই যে এখানে দেখো, বুঝা গেছে? এই পিকের ভ্যালু হচ্ছে I2 মাইনাস IA, আর এটার ভ্যালু হচ্ছে I1 মাইনাস IA, অর্থাৎ IA টা বাদ গেছে দুই পিকে। আগে ছিল এই পিকের ভ্যালু I2, এখন এই পিকের ভ্যালু কত? I2 মাইনাস IA, আর এখানে এই পিকের ভ্যালু হচ্ছে I1 মাইনাস IA। এখন একটু খেয়াল করো ক্যাপাসিটির ভ্যালুটা, ভালো করে খেয়াল করো। মোড 1-এ ক্যাপাসিটরটা কি হচ্ছে? ক্যাপাসিটর কারেন্ট ডাউন না আপ মোড 1-এ? বলো। এখানে একটা ফেজ ডিফারেন্স থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি এর উত্তর হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু মোড 1-এর একটা সার্টেন জায়গায়, খেয়াল করে এখান থেকে এই পর্যন্ত ক্যাপাসিটরের ভ্যালু কি বলো, ডাউন, যেখানে দেখানো হচ্ছে। তো তাহলে আইসি পজিটিভ, তাহলে আইসির ভ্যালু পজিটিভ মানে এই ডিরেকশনে আইসি, তাহলে তাহলে আমার কারেন্ট ক্যাপাসিটরকে চার্জ আপ করতেছে এই সময়টা। এরপরে এই সেখান থেকে এই অংশটা ক্যাপাসিটর উল্টা ডিরেকশনে ফ্লো করতেছে। উল্টা ডিরেকশনে ফ্লো করা মানে এই রিপল কমানোর জন্য তখন ক্যাপাসিটর থেকে কারেন্ট উল্টা বের হচ্ছে, ক্যাপাসিটর তখন এদিকে দিচ্ছে। আচ্ছা, আর একটা যদি মজার জিনিস কম্পেয়ার করো, এখান থেকেও বোঝা যায় যে অ্যাভারেজ ভ্যালু থেকে, ভালো করে খেয়াল করো, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এই ডটেড লাইন। এই অ্যাভারেজ ভ্যালু থেকে যখন লোডের কারেন্ট মানে সরি ইন্ডাক্টরের কারেন্ট বেশি হচ্ছে, তখন আমার ক্যাপাসিটরটা চার্জ আপ হচ্ছে। কারণ হলো তখন চার্জ আপ হচ্ছে এই জন্য যে ইন্ডাক্টরের কারেন্ট বড়, কারণ ক্যাপাসিটর সারাক্ষণ কিন্তু সে আবার এদিকে ডিসচার্জ করতে চাইতেছে অ্যাভারেজ ভ্যালুতে। যখন এই কারেন্টটা বড় হচ্ছে তখন সে করতেছে এটাকে অ্যাভারেজের কারেন্ট তখন এটাকে আবার চার্জ আপ করতেছে, এক্সেস কারেন্টটা ক্যাপাসিটরকে চার্জ করে রাখতেছে। এরপরে এখান থেকে এই যেহেতু এই কারেন্ট আবার ফল করতেছে, ক্যাপাসিটরকে চার্জ করার প্রবণতা কমে যাবে, কারণ এই কারেন্টের এক্সেস কারেন্টই তো ক্যাপাসিটর চার্জ করবে। এই এক্সেস কারেন্টটা আবার কমতেছে, সুতরাং ক্যাপাসিটরের কারেন্টও কমতেছে, বাট স্টিল চার্জিং। কিন্তু যখন আমার এই আইএল এর ভ্যালুটা অ্যাভারেজের থেকে কমে গেল, ভালো করে এই জায়গাটা মজা, যখন কমে গেল আইএল এর ভ্যালুটা, তখন আমার এই অ্যাভারেজ কারেন্টকে ধরে রাখার জন্য কবে কি ক্যাপাসিটর এবার ডিসচার্জ করবে, তখন রিপল কমানোর জন্য। যখন ক্যাপাসিটর ডিসচার্জ করবে তখন ক্যাপাসিটরের কারেন্ট এবার ডাউনওয়ার্ড না হয়ে আপওয়ার্ড হবে, অর্থাৎ সে আপওয়ার্ড, আমরা ডাউনওয়ার্ড কারেন্টকে যদি পজিটিভ ধরেছি যেহেতু চার্জিং কারেন্টকে, তাহলে পোলারিটি আলাদা, সো আপওয়ার্ড কারেন্টকে নেগেটিভ হচ্ছে, এটা কারেন্টের পোলারিটি চলে যাচ্ছে। এখানে যতই বেশি আইএল এর ভ্যালু কমতেছে ততই বেশি আইসির ভ্যালু বাড়তে থাকবে, এই অ্যাভারেজ ধরে রাখার জন্য ক্যাপাসিটর তত বেশি ডিসচার্জ করবে। এরপরে আবার আইএল এর ভ্যালু একটু একটু বাড়া শুরু করছে, সো ক্যাপাসিটরের কারেন্ট সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা কমে আসতেছে। এই জন্য সে সাপ্লাই দিচ্ছে ঠিকই,
কিন্তু একটা আগের থেকে কমে যাবে ডিসচার্জিং কারেন্টের মান। এরপরে এই জায়গায় এসে যখন ক্রস করতেছে আইএল ভ্যালু আবার কমে বেড়ে গেল, তখন ক্যাপাসিটারটা এবার আবার চার্জ আপ হবে, অর্থাৎ ক্যাপাসিটারে এবার কারেন্ট ডাউন হবে। খুবই ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটা, শুধু ম্যাথমেটিক্স এর মধ্যে তো থাকলে হবে না। যেমন আমি একটু আগে বললাম কারশফস কারেন্ট ল দিয়ে আমি ব্যাখ্যা করলাম যে এই এই আইসি ইকুয়ালস টু আইএল মাইনাস আইএ, সুতরাং আইএল থেকে আই বাদ দিয়ে দিলে এটা কার্ভটা শিফট ডাউন হয়ে যাবে। এতটুকু শিফট ডাউন হলে অটোমেটিক এই গ্রাফটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? কিন্তু এই গ্রাফের মধ্যে এই পয়েন্টগুলোর যে ফিজিক্যাল সিগনিফিকেন্স সেটাও জানা দরকার। এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? সিগনিফিকেন্স গুলা যদি না হয় আমাকে প্রশ্ন করো, অসুবিধা নেই, আমি আবার এক্সপ্লেন করব কোনো জায়গায় যদি না বুঝো। একজনও বুঝো না আমার কথা? একটু উত্তর দাও, না হলে না বলো। একটু আগে যারা আমার সাথে এক্সপ্লেন করলে, কথা বললে দু একজন, তাদের কি কেউ বুঝেছো? হ্যালো, আমার কথা শোনা যায় না? জি স্যার। তার মানে তোমরা বুঝতে পারোনি না? বুঝতে পারোনি? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ক্যাপাসিটর কারেন্টটা, এই ক্যাপাসিটর যে কারেন্টটা, সেইটা আমাদের লোডে একটা অ্যাভারেজ কারেন্ট যাওয়ার প্রবণতা থাকবে। তাহলে আমার এই আইএল কারেন্টটা যদি অ্যাভারেজের থেকে বেশি হয়, তাহলে তো এক্সেস কারেন্টটা ক্যাপাসিটরকে চার্জ আপ করবে। ডাউনওয়ার্ড কারেন্ট, ডাউনওয়ার্ড কারেন্টটাকে আমরা গ্রাফে দেখাচ্ছি পজিটিভ পোলারিটিতে। তো সেই অংশটা তো আইএল এর ভ্যালু অ্যাভারেজের থেকে বেশি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত গ্রাফে। এই টাইমটা ক্যাপাসিটর তাহলে চার্জ আপ হবে পজিটিভ কারেন্ট ক্যাপাসিটরের। সেটাই দেখো ক্যাপাসিটরের কারেন্ট এখানে দেখো, এইখান থেকে এইটুকু পজিটিভ। তো আইএল যত বৃদ্ধি পাবে ক্যাপাসিটর চার্জ আপ হওয়ার প্রবণতা কারেন্ট তত বাড়বে, এই তো বাড়বে। এবার এখান থেকে ক্যাপাসিটর কারেন্ট, চার্জিং কারেন্টটা, ডাউনওয়ার্ড কারেন্ট, এটা কমে যাচ্ছে, কারণ যে কারেন্ট ওকে চার্জ আপ করবে আইএল, এই আইএলটা এখানে আবার ডাউনওয়ার্ডস। আইএল ডাউনওয়ার্ডস মানে ক্যাপাসিটরের যে সোর্সিং তো আইএল থেকে আসছে, এটা কমে যাচ্ছে। সেই জন্য ক্যাপাসিটর স্টিল চার্জিং বাট কম কারেন্টে গ্র্যাজুয়ালি। এরপরে আইএল যদি আমার অ্যাভারেজ কারেন্ট থেকে কমে আসে, তাহলে তো এখন উল্টা আমার কি করতে হবে, আইসি থেকে কারেন্ট এবার বের হবে, সরি ক্যাপাসিটর কারেন্ট বের হবে অ্যাভারেজটা ধরে রাখার জন্য। সেই জন্য বের হওয়া মানে আপওয়ার্ড কারেন্ট হবে, আইসিটা হবে উল্টে যাবে, তখন আমাদের নেগেটিভ থাকবে। তারপরে আবার আইএল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এই নেগেটিভ ভ্যালুটাও আস্তে আস্তে ডিসচার্জটাও কম হতে থাকবে, হতে হতে আবার জিরোকে ক্রস করবে। এইভাবে আমাদের এই কারেন্টগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ গ্রাফ। এটা এই যে ক্যাপাসিটরটা তোমার মোড 1-এ ক্যাপাসিটর ভোল্টেজটা রাইজ করবে এইভাবে। এটা পুরোপুরি সাইনোসয়েডাল না, পুরোপুরি সাইনোসয়েডাল না, যেমন নাকি এটা পুরোপুরি লিনিয়ার না, এটা পুরোপুরি লিনিয়ার না, মানে দেখতে মনে হচ্ছে লিনিয়ার, বেসিক্যালি এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ। তাহলে এই এক্সপোনেনশিয়াল, এটা আমরা যদি আইসির যে ভ্যালুটা, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এরকম পাবো
এখান থেকে এইটুকু কি ক্যাপাসিটার, এই অংশটা কি ক্যাপাসিটার চার্জ আপ মোড না ডিসচার্জ মোড বলতো? এইটুকু গ্রাফ স্যার ডিসচার্জ মোড, হুম ডিসচার্জ মোড। এইটুকু কি, এইটুকুতে আবার ভালো করে খেয়াল করে দেখো, ডিসচার্জ মোড। ওকে, কারেক্ট। কারণ এখান থেকে এইটুকু আমাদের আইএল এর ভ্যালু এভারেজ ভ্যালু হচ্ছে থেকে কম। কম আছে, কম আছে। সুতরাং ক্যাপাসিটার, হ্যাঁ তুমি এই ফেনোমেননটা বুঝেছো, তার মানে থ্যাংক ইউ, তুমি এটা বুঝতে পেরেছো, নাহলে উত্তর দিতে পারতো না। ডিসচার্জ মোড, তাহলে ডিসচার্জ মোডে এখানে এখানে খেয়াল করে দেখো, ভিসির ভ্যালু মাইনাস করা, মাইনাস ভিসি দেখানো হয়েছে গ্রাফে। এই ওয়াই অক্ষের নাম কি দেওয়া হয়েছে? মাইনাস ভিসি। ভিসি না, মাইনাস ভিসি। ডিসচার্জ মোডে যদি আমরা বলি তাহলে ভিসির ভ্যালু কি বলতো? এটা জিরো লাইন, কিন্তু এই জায়গায়, এই যে এখানে এটা জিরো লাইন। ক্যাপাসিটার অলওয়েজ একটা ভ্যালুতে চার্জ আপ হয়ে থাকবে, চার্জ মোডে হোক আর ডিসচার্জ মোডে হোক। তাহলে ভিসির ভ্যালু, ভিসির গ্রাফ যদি আঁকো তাহলে ডিসচার্জ মোডে কি হবে বলতো? প্লাস ভিসি, এটা তো মাইনাস ভিসি। এখান থেকে শুরু যদি হয় তাহলে কি হবে? নিচের দিকে নামবে না ডিসচার্জ মোডে কিভাবে? হ্যাঁ হ্যাঁ স্যার। নিচের দিকে নামবে না? হ্যাঁ, নিচের দিকে নামবে। কোন পর্যন্ত নিচের দিকে নামবে? এই পর্যন্ত। ডিসচার্জ মোড কোন পর্যন্ত? এই যে যেই জায়গাটা কাট করছে এটি। হ্যাঁ, ক্রস, এই তো, গুড। তাহলে ডিসচার্জ মোডে আমাদের এইভাবে এই এই হাফ সাইকেল, সরি কোয়ার্টার সাইকেল এই জায়গায় পর্যন্ত আসবে। তার এটাকে তুমি যদি মাইনাস ভিসিতে গ্রাফ আঁকো তাহলে কি হবে? উল্টে যাবে, নিচের নেগেটিভ নিচের দিকে না যেয়ে কি হবে? উপরের দিকে যাবে। আচ্ছা, তারপরে কি হবে? তাহলে এইটুকু তাহলে আবার চার্জ মোডে, তাহলে এটা আবার কমে যাবে, নেগেটিভ ভ্যালু যেহেতু, এটা আবার এটা কমে যাবে। এইভাবে আমাদের চার্জ ডিসচার্জ ফেজে ক্যাপাসিটর ভোল্টেজটা ভ্যারি করতে থাকবে। এবং এই ডেল্টা ভিসি হচ্ছে এই যে ক্যাপাসিটর ভোল্টেজের যে, এইটাই বেসিক্যালি আমাদের রিপল ভোল্টেজ। এই ভোল্টেজটা তো আমাদের লোডে পড়তেছে। স্যার এখানে আমরা ভিসি ভার্সেস গ্রাফটা আঁকলাম না কেন? এক সেকেন্ড, এক সেকেন্ড। এই তোমার ল্যাপটপ ওই যে বাইরের কম্পিউটারে, বারান্দার কম্পিউটারের উপরে দেখছি। হ্যাঁ বলো। স্যার বলো, আবার প্রশ্নটা করো। আমরা গ্রাফটা স্যার মাইনাস ভিসি ভার্সেস টাইম করলাম কেন? ভিসি ভার্সেস টাইমই আঁকতাম, মানে মাইনাস ভিসি ভার্সেস কেন করলাম গ্রাফটা? এটা কি কোনো সিগনিফিকেন্স আছে না এমনি? স্যার আপনি কি আমার কথা শুনেছেন? হ্যালো হ্যালো। এটা কোনো জাস্ট ম্যাথমেটিক্যাল, একেবারে অ্যাকশনসে বলতে পারি, অ্যাকশনসে বলতে পারি যে এটা এই লোডের দিকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে সে। মানে গ্রাফটাতে যদি আমি বলি যে এই উপরের দিকে যাচ্ছে, মানে লোডে সাপ্লাই যাচ্ছে। স্যার আমি আপনার এতক্ষণ কোনো কথা শুনতে পারি নাই। এখন এখন কথা শুনতে পাচ্ছ? এখন পাচ্ছি স্যার, মাঝে কি বলছেন কিছু শুনি নাই। আচ্ছা, আবার বলছি, তোমার প্রশ্ন আমি শুনেছি, তার উত্তর বলছি যে লেখকের মনোভাব আমি বুঝতে পারি না, বা বুঝতে পারবো না যে কেন উনি মাইনাস ভিসি দিয়েছেন। মাইনাস ভিসি দিলে গ্রাফটা আমন হবে, সেটা বুঝলাম। আমার একটা লজিক আছে, লেখক হয়তোবা এই মনে করে মাইনাস ভিসি দিয়েছেন যে যে ভিসি মাইনাস ভিসি দেওয়ার অর্থ হচ্ছে যে যে যখন ভিসি নেগেটিভ, তখন সে ডিসচার্জ করছে, অর্থাৎ লোডে কারেন্ট দিচ্ছে।
মানে যেটা ক্যাপাসিটরের জন্য ডিসচার্জ সেটা তো লোডের এগুলো জন্য তো আবার লোড কারেন্ট তো এই আগের গুলো দেখে মনে হচ্ছে এমন হ্যাঁ চার্জ লোডের জন্য লোডের সাপ্লাই ধরতে হবে, লোডে অ্যাড হচ্ছে সেটা। সেই হিসাবে এটা একটা ওই লজিকে লোডে কারেন্ট কমতেছে, সাপ্লাই মানে ক্যাপাসিটরের যে যে কন্ট্রিবিউশন এটা মোর কন্ট্রিবিউটিং, পজিটিভ মানে কন্ট্রিবিউটিং, নেগেটিভ মানে কন্ট্রিবিউটিং নয়। এইভাবে আমরা হয়তো ভাবতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এইটা কি, এটা রিপুল কারেন্ট না? রিপুল কারেন্টের পিক টু পিক ভ্যালু এটা নাকি? ক্যাপাসিটর ভোল্টেজ মানে তো লোড ভোল্টেজ, প্যারালাল পিক রিপল, সেটাই তো আমার লোড ভোল্টেজের পিক টু পিক রিপল। লোড কারেন্টের কথা বলছি না, লোড ভোল্টেজ, ঠিক না? হ্যালো, আমার কথা শোনা যায় না? ভয়েসটা হ্যালো, স্যার ভয়েসটা একটু কাটা কাটা আসতেছে। নেট ট্রাবল করছে, এখন কি শোনা যায়? জি স্যার, বাট এতক্ষণ যে কথাগুলো বলতেছেন মানে একটু আচ্ছা হাফ হাফ করে আসতেছে। আচ্ছা, আবার আমি বলছি এখন কথা শোনা যায় তো? স্যার এখনো হ্যালো, কেটে কেটে কথা আসছে। শোনা যায়? কেটে কেটে আসতেছে। স্যার এখনো প্রবলেম করতেছে একটু। আচ্ছা তাহলে একটু একটু ওয়েট করো। স্যার হ্যাঁ, এখন কি বেটার? আমি একটু ওয়াইফাই এর কাছে আসছি। এখন কি একটু বেটার হয় নাই? হ্যালো, এখন কি বেটার হয়েছে একটু? হ্যাঁ, জি স্যার, একটু বেটার। আচ্ছা যদি বেটার হয় তাহলে এখন যদি বেটার হয় তাহলে আমি, তোমার প্রশ্নটা ছিল যে ভিসির মান কেন মাইনাস দেওয়া হয়েছে না? হ্যাঁ স্যার। এটা আমি যেটা বলছিলাম যে এটা লেখকের মনোভাব আমি তো বলতে পারবো না, তবে আমার যেটা গেস, যে আমার গেস হচ্ছে এখানে মাইনাস ভিসি দিলে গ্রাফটা এরকম বোঝাচ্ছে, অর্থাৎ লোড কারেন্টের দিকে কারেন্ট মানে ক্যাপাসিটরের যে কারেন্ট কন্ট্রিবিউশন সেটা লোডের জন্য পজিটিভ, সেটা বোঝানোর জন্য যে এই অংশটাতে মানে লোডের কারেন্ট বাড়ছে বাড়ছে বাড়ছে, তারপরে আবার লোডের কারেন্টটা কমছে। আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, এইভাবে জি স্যার, এখন বুঝতে পেরেছি। মানে লোডের রেসপেক্টিভ ব্যাখ্যা যদি দিই তাহলে আবার মিলে জিনিসটা, সেই চিন্তা করে উনি দিতে পারেন এটা। আচ্ছা যাই হোক, এখন লোড যে ভোল্টেজটা, লোড ভোল্টেজের পিক টু পিক যে ভোল্টেজ চেঞ্জ, সেটা তো ক্যাপাসিটর আর লোড যেহেতু প্যারালালে আছে, সুতরাং লোড ভোল্টেজের যে পিক টু পিক ডিফারেন্স সেটা ক্যাপাসিটরের পিক টু পিক ডিফারেন্স সেম না? সেম না কি? হ্যাঁ স্যার। একটু দাও, সেম না? হ্যাঁ স্যার। তাহলে আমি ডেল্টা ভিসি মানে আমার পিক লোডের পিক টু পিক যে মানে ডিফারেন্স, যেটা ডেল্টা ভিসি, অর্থাৎ
রিপল ম্যাক্স বলতে পারি, তাই না? লোডের যে রিপল ভোল্টেজ সেটার যে ম্যাক্সিমাম ডিফারেন্স হচ্ছে ডেল্টা ভিসি। ঠিক আছে, আচ্ছা। আর এই যে আউটপুট আমরা ক্যাপাসিটর লাগালে একটু স্টেডি ডিসি ভোল্টেজ এক্সপেক্ট করেছি, সেটা দেখানো হয়েছে এটা লাস্টে। আউটপুট কারেন্ট ইজ অলমোস্ট ফ্ল্যাট। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এই বাক রেগুলেটর ভালোই দেখলাম। এটার ইকুয়েশন গুলো আমরা পড়ে ফেলেছি। উপরের যে ইকুয়েশন, এটা এখন আমরা এই ফিগার থেকে খুব সহজেই এটাকে লিনিয়ার যদি ধরে নিই, তাহলে আমাদের ইকুয়েশন গুলো খুব সহজ হয়ে যায়। মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার ধরে ফেললে আমাদের যে ইকুয়েশন গুলো আমরা বের করেছিলাম সেগুলো পেয়ে যাব। যে অ্যাভারেজ ভোল্টেজ ইকুয়ালস টু সাপ্লাই ভোল্টেজ ইন্টু T1 বাই T ইকুয়ালস টু KVS। এটা তো আমাদের আগেও আমরা এটা পড়ে আসছি, তাই না? অ্যাভারেজ ভোল্টেজ ইকুয়াল টু KVS, এটা তো আমরা আগে পড়েছিলাম একদম প্রথম ইয়েতে। এরপরে যদি লসলেস হয়, সার্কিটটা যদি লসলেস হয়, তাহলে আমাদের পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সাপ্লাই বা ব্যাটারি ইকুয়ালস টু কি হবে? খেয়াল করে দেখো, VS IS ইকুয়ালস টু হবে VA IA ইকুয়াল টু K। এখন V এর ভ্যালু KVS, এইভাবে আমরা বলে দিতে পারি। তাহলে অ্যাভারেজ ইনপুট কারেন্ট, এটা কিন্তু লোড কারেন্ট না। তাহলে অ্যাভারেজ ইনপুট কারেন্ট হচ্ছে KIA। কেন বলতো KIA? কারণ হলো এই IS এর ভ্যালু খেয়াল করে দেখো, ওই গ্রাফে যদি যাই, এই যে IS এর ভ্যালু, IS এর ভ্যালু হচ্ছে কিছু অংশ পজিটিভ অনেক দূর পর্যন্ত যায়, এরপর অফ হয়ে গেলে জিরো হয়ে যায়। IS আর IL এর মধ্যে পার্থক্য আছে বেশি। IL কন্টিনিউয়াস, কিন্তু IS ডিসক্রিট। এই জন্যই বলা হচ্ছে যে এই IS এর যে ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটা আমরা যদি অ্যাভারেজ নিতে চাই এটা, তাহলে এটা KS ইন্টু IA দিয়ে গুণ করতে হবে, KIA দিয়ে গুণ করতে হবে। I এর অ্যাভারেজ ভ্যালু তো আবার কম, এই অ্যাভারেজ ভ্যালু তো অনেক নিচে I এর ভ্যালু। সুতরাং এটাকে আমরা K দিয়ে গুণ করলে আমরা গড় IS পাবো। তো IS এর যে গড় ভ্যালু, এই IS মানে সাপ্লাইয়ের যে গড় ভ্যালু, সেটা পেতে চাইলে আমার IA কে K দিয়ে গুণ করতে হবে ডিউটি সাইকেল দিয়ে। আচ্ছা, P equals to 1 by F, 1 by F মানে টাইম পিরিয়ড, T1 plus T2, তাই না? অন টাইম আর অফ টাইম সুইচের। তো এই দুটোর ইকুয়েশন তো আমরা আগে বের করে আসছি, যে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি T1 plus T2। তো এখান থেকে ডেল্টা আই এর সাথে একটা ফ্রিকোয়েন্সির রিলেশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, এমনিতে বলতো এল এর ভ্যালু যদি বাড়ে, এমনি যদি হাই ইন্ডাকটিভ হয়, তাহলে ডেল্টা আই বাড়বে না কমবে? তার যে এল এর যে ক্যারেক্টারিস্টিক, সেটা কি বলে? ইন্ডাকটেন্স যদি বেশি হয় তাহলে তার কমার কথা। হ্যাঁ, ডেল্টা আই কম হবে, কারণ তার চেঞ্জ স্লো। মানে এল এর ভ্যালু বাড়া মানে কি হচ্ছে, যে সে কারেন্টকে চেঞ্জ বেশি স্লো, অপোজ করবে, সো তার মানে আমার চেঞ্জ স্লো। চেঞ্জটা স্লো, সো ডেল্টা কমে যাবে। হ্যাঁ, সো চেঞ্জ স্লো হলে পিক টু পিক যে পরিবর্তন সেটা
কম হবে গ্যাপটা, সেই জন্য ডেল্টা কমে যাবে। এই জন্য দেখো এল এর ভ্যালু বাড়লে ডেল্টা কমে যাচ্ছে। তারপরে একটু আগে আমরা বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি যদি বাড়ায় তাহলে ডেল্টা বাড়বে না কমবে? স্যার কমবে। কেন? স্যার এফ বাড়ানো মানে হচ্ছে যে স্যার আমার টিটা বেড়ে যাওয়া, হুম আর টিটা বেড়ে গেলে তো স্যার আমার এটা কমে যাওয়া। চেঞ্জটা স্লোলি হবে না? না না না, চেঞ্জটা স্লোলি না। চেঞ্জ স্লোলি কি ফাস্টলি হবে সেটা এল এর ভ্যালুর উপরে। এল এর ভ্যালু তো আমি কনস্ট্যান্ট এখন রেখে দিয়েছি, ফ্রিকোয়েন্সি আমি বাড়াচ্ছি। স্যার ফ্রিকোয়েন্সি বাড়াইলে টি কমে যাবে, আর টি এই কমে কারণে যাবে। স্যার চেঞ্জ করানোর জন্য সময় কম পাবো। এই তো, এইটাই সঠিক উত্তর, রাইট। ডিসচার্জিং বা চার্জিং বা রাইজিং বা ফলিং যে টাইমটা, সেটা কমে যাবে টি কমে গেলে। সুতরাং একটা ফিক্সড এল এর জন্য একটা ফিক্সড স্লোপ থাকবে, কিন্তু স্লোপটা দিয়ে কতক্ষণ কমবে সেই টাইমটা আমি ওকে কম দিচ্ছি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বাড়ালে সেই টাইমটা আমি কম দিচ্ছি, এই জন্য সে পরিবর্তনটা বেশি করে নিয়ে আসতে পারবে না। ক্লিয়ার? জি স্যার বুঝতে পেরেছি। মানে হ্যাঁ স্লোপটা ফিক্সড, কিন্তু হচ্ছে আমার টাইমটা যেহেতু কম, সো হ্যাঁ, ডেলাইটাও কমে যাবে আর কি। আর এল এর ক্ষেত্রে হচ্ছে বাড়ালে আমার চেঞ্জটাই কমে যাবে। রাইট। আচ্ছা, দুইটা দুই জায়গায় ফিট করে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তো এই হলো মোটামুটি একটা ইকুয়েশন। এখানে এই ভি এর ভ্যালুকে কেভিএস দ্বারা রিপ্লেস করা হয়েছে। ওই যে তাহলে আমরা ইকুয়েশনটা পরিবর্তন হয়ে এরকম পাবো। আর এই কথাটা তো আমি আগেই বলে আসছি যে আইএল ইকুয়াল টু আইসি প্লাস আই নট, তাই না? কারশফস কারেন্ট ল এটা। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল্টা আইএল ইকুয়ালস টু ডেল্টা আইসি। বুঝতে পারছো? এইখান থেকে আমরা আইসির ভ্যালু বের করে ফেলতে পারি যে ডেল্টা আই বাই 4, আইসির নেট ভ্যালু, অ্যাভারেজ ভ্যালুটা। It is the average capacitor current which flows into for T1 by 2 plus T2 by 2, ওই যে ইনফ্লো, এই ইনফ্লোটা একটা ফেজ ডিফারেন্স ছিল না, এটা মোড 1 এর হাফ সাইকেল পেয়েছে, সরি হাফ সাইকেল, মোড 1 এর অর্ধেক পেয়েছে, মোড 2 এর অর্ধেক পেয়েছে না চার্জিং কারেন্ট? ভুলে গেছো? হ্যাঁ স্যার, দেখেছিলাম ওই ওইখানে যে ওই অর্ধেক গ্রাফটা। সময় হ্যাঁ, এই মানে চার্জিংটা 2 মোডের মধ্যে আছে, আর ডিসচার্জিংটাও 2 মোডের দুই মধ্যে মোডের আছে। মধ্যেই আছে। হ্যাঁ রাইট। এবং 2 মোডের মধ্যে এই আপার মানে ওই মোডের অর্ধেক, এই মোডের অর্ধেক, তাই না? তো এই স্যার, দুটো এটা কি যদি আমরা একদম যোগ, এক্স্যাক্টলি অর্ধেক অর্ধেকই হয়? ওই গ্রাফে আসলে ওটা ক্লিয়ারলি উল্লেখ ছিল না। যা গ্রাফে অনেক সময় এদিক ওদিক হইতে পারে, আমরা অ্যাপ্রক্সিমেট যদি এটা অর্ধেক হতে হবে যদি ফুল যদি লিনিয়ার হয়, আচ্ছা ওখানে আবার একটা এরর আছে, তাহলে আবার অর্ধেক অর্ধেক হবে। তো যাই হোক, আমরা লিনিয়ারই ধরে নিয়েছি, অর্ধেক অর্ধেক যদি হয় তাহলে আমার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু T1 এবং T2 আমরা যদি অন অফ টাইম যদি সেম রাখি, 50% রাখি ডিউটি সাইকেল, তাহলে আমরা সেটাকে এই দুটোর যোগফল বলতে পারবো T/2। ঠিক আছে? তাহলে T/2 যদি বলি, তাহলে আমাদের ডেল্টা আইসির যে ভ্যালুটা, এই যে ডেল্টা আইসির ভ্যালু তো আমরা ওই যে এটা ডেল্টা আইসি হচ্ছে এইটা, এই হাইটটা,
সেটা আমরা বলতে পারবো ডেল্টা আই এর 4/1 সরি আইসির ভ্যালুটা ভুল বলেছি, আইসির যে অ্যাভারেজ কারেন্টটা সেটা আমরা ডেল্টা যে আই হয়েছে তার 4/1 হবে অ্যাভারেজ কারেন্টটা। এই পার্টটা বুঝি নাই স্যার, আইসি কিভাবে ডেল আই এর 4/1 তো একটু যদি দেখাইতেন। আইসির হয়ে গেল রে, দাঁড়া। Protect me and guide me, Allah, to your love and mercy. Oh Allah. গ্রাফটা আমি চাচ্ছি, ওটা হচ্ছে আইসির অ্যাভারেজ ভ্যালু। একটু ভালো করে খেয়াল করে দেখো, এইখান থেকে এটা যেহেতু সেম রেটে, খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে এই আর এখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা আছে না, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলের এর অ্যাভারেজ যে ভ্যালুটা সেটা কি হবে? ট্রায়াঙ্গেলের মোটামুটি মাঝামাঝি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, মাঝামাঝি তো অ্যাভারেজ ভ্যালুটা। তাহলে এই মাঝামাঝি বললে তাহলে আমরা এই যে পজিটিভ যে ডটেড লাইন তার হাফ বলতে পারি অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বলা যায়। বলা যায় না? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটা যদি বলা যায়, এটা তো জ্যামিতিক ভাবে বোঝা যায়, এটার অ্যাভারেজ ভ্যালু এটার মাঝামাঝি। যদি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরো, তাহলে এটার মাঝামাঝি দিয়ে যাবে এরকম মনে হয় জ্যামিতিক ভাবে। তাহলে সেই মাঝামাঝি যে ভ্যালুটা টানলে কোথায় আসবে? এটা এই হাইটের হাফ, তাই না? এই হাইটের হাফ মানে কি বলতো? এই হাইটের 4/1 না? হ্যাঁ স্যার। এই হাইটটা আচ্ছা, কি বলতো? i2 মাইনাস আই এ থেকে আবার নিচের i1 মাইনাস আই এ পর্যন্ত ডেল আই, আর ওইটা হ্যাঁ 4/1 হচ্ছে আমার হ্যাঁ, জিরো এটা থেকে। ডেলাই, এটা হচ্ছে হ্যাঁ, ডেলাই ভাই। এটা del তো I। এই জিনিসটাই তো আমাদের ওইখান থেকে তো আসছে, এই ডিফারেন্স আর এই যে এই ডিফারেন্স সেম, এইটাই তো ওইটা, এটা তো ডেলাই। হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি। ওটা ওটা যদি del I। ডেলাই হয়, ওটা ডেলাই মানে এটা ডেলাই, এই যে এই পুরো হাইটটা ডেলাই। আর আমি এই পুরো হাইটের এই এটার অর্ধেক মানে 4 ভাগ, পুরো হাইটের 4/8 পাচ্ছি আইসি। ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার, clear। তাহলে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু সবই ক্লিয়ারলি বোঝা যায় একটু মাথা খাটালে। এই জন্য এটা আইসি টু ডেল্টা I/4 আছে। এখন এগুলো সব ইকুয়েশনের ব্যাপার। ক্যাপাসিটর ভোল্টেজ আমরা জানি 1/c ইন্টিগ্রেশন আইডিটি প্লাস যে ইনিশিয়াল কন্ডিশন, এটা আমরা জানি, এভাবে বের করতে পারবো। আর ডেল্টা ভিসি হচ্ছে ভিসি মাইনাস ভিসি টি ইকুয়ালস টু 0-তে যা আসে, এগুলো ওই মান বসিয়ে দিয়ে এটা বের করা হয়েছে ইকুয়েশন দিয়ে। ডেল্টা ভিসির মান এটা, আর এটাই আমার রিপল ভোল্টেজ। তো ক্যাপাসিটার যত বড় হবে তত কি হবে? রিপল ভোল্টেজ বাড়বে না কমবে?
কমবে। ভিত্তিক রিপল ভোল্টেজ কমবে। এই যে ক্যাপাসিটর যত বাড়াবে তত কমে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি যত বাড়াবে তত রিপল ভোল্টেজ বাড়বে না কমবে? কমবে। কমবে। এই দেখো ফ্রিকোয়েন্সি বাড়ছে, কমবে। এখন ওই ভ্যালুগুলা অন্য ইকুয়েশন থেকে সাবস্টিটিউট করলে ডেল্টা এর যে ভ্যালু আগে আমরা পেয়েছি সেই ডেল্টা এর ভ্যালু ওই যে এখন ইকুয়েশন এখানে ডেল্টা এর ভ্যালু ওই যে আগের পুরানো ইকুয়েশন থেকে বসাই দিলে আমরা ডেল্টা ভিসি মান আমরা আরো দুটো ভিন্ন ভিন্ন ইকুয়েশনে প্রকাশ করতে পারি। এই এখন এখানে একটা বলা হয়েছে যে condition for continuous inductor current and capacitor voltage. এখানে if IL is the average inductor current, the inductor ripple current equals to 2IL delta I. এটা একটু ওই গ্রাফ থেকে যেটা আমরা দেখলাম সেটাই, ঠিক আছে? রিপল কারেন্ট ওইটা আমরা যদি বসিয়ে দিই তাহলে ওই 556 দুটো ইকুয়েশন থেকে হ্যালো স্যার, আপনার কোনো ভয়েস শুনতে পাচ্ছি না আমরা।